ফ্রেশ হয়ে বের হতেই দেখি খালা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল নিচে যেতে। বাবাই চলে এসেছে, আমাকে খুঁজছে। আমি ওড়না দিয়ে ঘোমটা টেনে বের হলাম। সিঁড়ি বেয়ে নিচে নামতে চোখ পড়ল সামনে। সোফায় আরান বসে আছে। তার পাশে আরানের মতো লম্বা চওড়া একজন লোক বসা, চেহারায় বয়সের ছাপ। আমার বুঝতে বাকি রইল না, এইটাই বাবাই। আরান আর ওনার চেহারার মধ্যে শুধু চুলের ভাঁজের মিল পাওয়া যায়। আরান মায়ের চেহারা পেয়েছে, বাবাইয়ের হাইট আর গায়ের রং পেয়েছে। আমি বাবাইয়ের সামনে গিয়ে পা ধরে সালাম করে নিলেই বাবাই বাধা দেয়। আমি এতে হকচকিয়ে গেলাম। বাবা আমাকে অবাক করে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, পায়ে হাত দিয়ে সালাম দেওয়ার প্রয়োজন নেই মা, তুই বরং আমার পাশে এসে বস। আমি বাবাইয়ের কথায় মুচকি হেসে বাবাইয়ের পাশে বসলাম। বাবাই আমার সুবিধা অসুবিধা জিজ্ঞেস করছে। আমি উত্তর দিচ্ছি। আসলেই বাবাই মাটির মানুষ, যার মধ্যে কোনো ভেজাল নেই, নির্ভেজাল মানুষ। মামনি পরীকে নিয়ে এসে বাবাইয়ের কোলে দিল। বাবাই ছলছল চোখে পরীকে কোলে নিল আর আদর করতে লাগলো। আমি আর চোখে আরানের দিকে তাকাতেই দেখি আরান আমার দিকে তাকিয়ে আছে। চোখে চোখে চোখ পড়ে গেল। আমি লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে থাকলাম। রাতের কথা মনে পড়তে আরও বেশি লজ্জায় কুঁকড়ে গেলাম। বাবাই পরীর সাথে কত শত কথা বলছে। বাবা দুইটা লাগেজ দেখে বলল, আরান এইগুলো রুমে নিয়ে রেখে দিস। একটাতে আমার মিষ্টি মায়ের জন্য, তার বাবাইয়ের তরফ থেকে কিছু উপহার, আর একটাতে আমার ছোট পরী দিদি ভাইয়ের জন্য, তার দাদার তরফ থেকে উপহার। আরান ভুরু কুঁচকে তাকে বলল, আমার জন্য কি এনেছ? সপ্তম মেয়ে আর নাতনির জন্য। আমি কি পর হয়ে গেলাম নাকি? বাবাই আরানের কান মলে দিয়ে বলল, হিংসুটে কোথাকার, তোর জন্য ছোট থেকেই এনেছি, তাও তুই এদের হিংসে করছিস। আরান কানে ব্যথা, চোখ মুখ কুঁচকে বলল, বাবা আমার লাগছে, ছেড়ে দাও। আমি আর মামনি ওনাদের কাণ্ড দেখে হেসে ফেললাম। বাবা আরানের কান ছেড়ে দিল। বাবাইকে ফ্রেশ হতে বলে আমি, মামনি আর খালা খাবার রেডি করতে লাগলাম। আরান পরীকে নিয়ে রুমে গেল ফ্রেশ হতে। সবাই মিলে একসাথে বসলাম খেতে। বাবাই খাবার মুখে দিয়ে খাবারের বেশ প্রশংসা করল। সবাই খাবারের প্রশংসা করলো। আরান চুপচাপ খেয়ে চলেছে। আমার অবচেতন মন বারবার চাইছে আরানের প্রশংসা শুনতে, কিন্তু আরান কিছুই বলল না। খাবার শেষে বাবাই আমাকে একজোড়া স্বর্ণের বালা পরিয়ে দিয়ে বলল, এইটা আমার মায়ের হাতে অসাধারণ রান্নার জন্য। আমি মানা করা সত্ত্বেও উনি বালা জোড়া পরিয়ে দিল। খাবারের পাট চুকিয়ে আমি আর খালা সব গুছিয়ে নিলাম। বাবাই বাবাইয়ের রুমে চলে গেল রেস্ট নিতে। আমি জোর করে মামনিকে পাঠিয়ে দিলাম। আমি রুমে গিয়ে দেখি পরী ঘুমিয়ে আছে আর আরান আলমিরার মধ্যে কিছু খুঁজছেন। আমি এগিয়ে গিয়ে বললাম, কিছু খুঁজছেন? আমি হেল্প করব খুঁজতে। উনি আলমিরার কাপড় ওলট পালট করতে করতে বলল, দরকার নেই, তুমি বরং বিছানায় গিয়ে বসো মিষ্টি। আমি ওনার কথা মতো বিছানায় গিয়ে বসলাম। তখন আমার ফোন বেজে উঠল। হাতে নিয়ে দেখি মা ফোন করেছে। রিসিভ করে কথা বললাম। বেশিরভাগ কথাই ছিল আমার আর ছোট পরীকে নিয়ে। নানা নানির জান হয়ে গেছে আমার ছোট পরী। ফোন রাখতে আরান আমার সামনে এসে বসল। আমি ফোন পাশে রেখে আরানের দিকে তাকালাম। উনি নির্লিপ্ত ভঙ্গিতে বলল, মিষ্টি তোমার বাম হাতটা দাও তো। আমি ওনার কথায় হকচকিয়ে গেলাম। উনি মিষ্টি করে হেসে আবারও বলল, উফ এত ভয় পাও কেন, হাত সামনে বাড়াতে বলেছি শুধু। আমি ওনার কথা মতো হাত সামনে বাড়ালাম। তখন উনি আলতো করে আমার বাম হাত ধরে শার্টের বুক পকেট থেকে একটা আংটি বের করে আমার বাম হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিল। আমি হা হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। উনি মুচকি হেসে বলল, তোমার রান্না আসলে অসাধারণ, আর শুনেছি নতুন বউ কিছু রান্না করলে তাকে গিফট দিতে হয়, তাই তোমার জন্য এই আংটি। তবে এইটা বিয়ের পর দিন কিনেছিলাম তোমায় দিব বলে, কিন্তু সময় সুযোগ আর মনেও ছিল না, তাই দিতে পারিনি। আমি ওনার দিকে অবাক নয়নে তাকিয়ে ওনার কথা শুনছি। উনি আবার বলল, এখন সময় সুযোগ আর উপলক্ষ পেয়েছি, তাই এখন দিয়ে দিলাম। আমার হাতের দিকে তাকিয়ে দেখি খুব সুন্দর ডিজাইন করা স্বর্ণের আংটি।
উনি আমাকে জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে তোমার? যদিও আমার মেয়েদের জিনিস তেমন কোনো ধারণা নেই। আমি ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, খুব সুন্দর হয়েছে। আপনার পছন্দ আছে বলতে হবে, আমার খুব পছন্দ হয়েছে। উনি উঠে দাঁড়াতে দাঁড়াতে আস্তে করে বলল, আসলে আমার পছন্দ আছে, যা তোমাকে দেখলে আমার বারবার মনে হয়। আমি ওনার কথায় চকিত হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, কি বললেন আপনি? উনি অপ্রস্তুত হয়ে বলল, আর না 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 কিছু বলিনি। উনি মিনমিন করে বলল, আমি ওনার কথা স্পষ্টভাবে শুনতে পেয়েছি। আচ্ছা, উনি এই কথায় কি মিন করলেন? আমি কি ওনার পছন্দের ছিলাম? প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। ধুর, ওনার কথাটা না শুনলেই ভালো হতো। দিন এভাবেই যেতে থাকলো। আমার পুরো দিন কাটে মা, খালা আর পরীর সাথে, আর সন্ধ্যা বাবাইয়ের সাথে গল্প করে। আরান অফিসে থাকে সারা দিন, কিন্তু যখন বাড়িতে আসে তখন আমার হাল নাজেহাল হয়। বই নিয়ে বসিয়ে দেয়। ওই দিনের পর থেকে সতর্ক হয়ে গেছি, এখন ঘুম আসলে সোজা বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ি। 2 সপ্তাহ চলে গেছে। আজ আমার ভার্সিটিতে যেতে হবে। খুব বিরক্ত হয়ে তৈরি হলাম। ছাই রঙা চুড়িদার আর সুন্দর করে হিজাব পরে নিলাম। পরীকে নিয়ে বের হলাম রুম থেকে। মামুনি বাবাই আমাকে দোয়া করে দিলেন। আসলেই তারা খুব ভালো, অমায়িক। আমাকে সত্যি তাদের মেয়ে বানিয়ে নিয়েছে। আরান গাড়িতে ওয়েট করছে। আমি যাওয়ায় সে গাড়ির দরজা খুলে দিল। উনি আমার দিকে তাকিয়ে বলল, পরীকে নেয়াটা কি খুব দরকার ছিল? আমার খুব রাগ হলো। একে তো কথা না শুনে নিয়ে যাচ্ছে, আবার আমার বাচ্চা মেয়েটাকে রেখে যাওয়ার কথা বলছে। ওনার দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, আমি আর পরী বাসায় চলে আসছি, বরং আপনি ভার্সিটিতে চলে যান। উনি আমার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। আমি রেগে বললাম, একে তো মানা করা সত্ত্বেও নিয়ে যাচ্ছে, আবার মেয়েকে রেখে যাওয়ার কথা বলছে। বেশি করলে যাবই না। উনি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, না না থাক বাবা, মেয়ে রেখে যাওয়ার দরকার নেই, চলো যাওয়া যাক। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। বাইরে তাকিয়ে চারপাশ দেখতে লাগলাম। কতদিন বের হওয়া হয় না, সব কেমন নতুন লাগছে। গাড়ি থামলো বড় একটা গেটের সামনে। এইটাই সেই ভার্সিটির গেট, যেটাতে আরান পড়েছে আর এখন আমি পড়ব। আরান নেমে আমার পাশে দরজা খুলে দিল। আমি নামতেই উনি আমার হ্যান্ড ব্যাগ হাতে নিল। তা দেখে আমি ওনার কাছে গিয়ে ব্যাগ নেওয়ার কথা বলতেই উনি বলল, তুমি বাচ্চা কোলে নিয়ে আসো, তাই তোমার ব্যাগ নিয়েছি। এতে সমস্যার কিছু দেখছি না। আমার সমস্যা হচ্ছে না, তাই তোমারও হওয়ার কথা না। আমি ওনার কথায় চুপ হয়ে গেলাম। উনি আমাকে তার সাথে করে নিয়ে ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা সামনে এগোতেই একটা মেয়ে আমাদের পথ আটকে দাঁড়ালো। আমি মেয়েটার দিকে তাকালাম। তাকে চিনতে বেশি সময় লাগলো না। এইটা সেই মেয়ে যাকে আমার প্রাক্তন বরের রুমে দেখেছিলাম, আর শেষবার সুপার শপের সামনে দেখেছি। আমি আরানের গা ঘেঁষে দাঁড়ালাম। আরান আমাকে এক হাত দিয়ে তার বাহুডোরে আগলে নিল। আমি আরানের দিকে তাকালে আরান আমার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলো। তার ইশারা জানান দিচ্ছে, আমি আছি তোমার পাশে। আরান থেকে চোখ সরিয়ে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা হাসি বলে দিচ্ছে সে আমার সামনে তিক্ত কিছু উপস্থাপন করবে। আমি মন শক্ত করলাম তিক্ততা সহ্য করার। এইভাবে সামনে দাঁড়িয়ে আসছো কেন? এটা কোন ধরনের অসভ্যতা? রাগী কণ্ঠে বলল আরান। আমি আরানের দিকে তাকিয়ে দেখে উনি রেগে আছে। মেয়েটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে এখনও দাঁড়িয়ে আছে। আমি এবার মুখ খুললাম। বিরক্ত রাগ দুটোই লাগছে, তাই বললাম, হ্যাংলার মতো সামনে দাঁড়ালেন কেন? ভদ্রতা আজও শিখলেন না? মেয়েটা আমার কথায় বেশ রেগেই বলল, ডোন্ট ডু ইট এগেন। এবার আমি আর ছাড় দেব না। তোমার মতো 2 আঙ্গুলে মেয়ে আমাকে এইভাবে কথা বললে তা আমি মেনে নেব না। আমি তাচ্ছিল্যের সুরে বললাম, কেন? আপনি কি 4 আঙ্গুলে কারো কাছে এসব শুনতে অভ্যস্ত, যে 2 আঙ্গুলের মেয়ের কাছ থেকে শুনতে কষ্ট হচ্ছে? সো স্যাড। মেয়েটা আরও রেগে বলল, শাট আপ। তুমি কেমন মেয়ে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আমাকে যা নয় তা বললে এখন তুমি কেন অন্য পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছ? নাকি আমাকে বাজারি মেয়ে বলতে বলতে নিজেই সেরকম হয়ে গেছো? হা, তোমার মতো মেয়েদের জানা আছে টাকার জন্য যে কারো কাছে চলে যায়। আমার রাগে চোখের পানি চলে আসছে।
কিন্তু আরান আমার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলো যাতে না কাঁদি। আমি আরানের দিকে মাথা কাঁধ করে তাকিয়ে অসহায়তা জাহির করলে আরান মুচকি হেসে বলল, এই মেয়ের প্রতিটা কথার উত্তর দিতে হবে? তুমি দিবে? আমি তোমার সাথে, তোমার পাশে আছি, ব্যাস। এইটুকু ভরসা যেন আমার প্রয়োজন ছিল। আমি বাঁকা হেসে মেয়েটির দিকে তাকিয়ে বললাম, যাক, চোখ আছে তাহলে অন্তত পক্ষে দেখতে তো পাচ্ছ আমি কেমন মেয়ে। অন্য পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছি তা ঠিক বলেছ, কিন্তু একটা ভুল আছে এতে। উনি তোমার জন্য অন্য পুরুষ হতেই পারে, কিন্তু আমার কাছে তো আমার বিয়ে করা বর। দেখো, ম্যারেজ সার্টিফিকেট আমার কোলে আছে। আর কি বলেছিলে? বাজে রুমে। সেটা তো তারা হয় যারা বিয়ে ছাড়া স্বেচ্ছায় অন্য পুরুষের বিছানায় চলে যায়। ট্রাস্ট মি, আমি তোমার মতো ওই কাজ করিনি। যদি সন্দেহ থাকে তো আমার বরকে জিজ্ঞেস করো। ও হ্যাঁ, একটা কথা, বিয়ে করেছ নাকি এখনও বিয়ে ছাড়াই? মেয়েটি আঙুল তুলে বলল, ইউ, দেখে নেব আমি তোকে। আর আমার পাশে থেকে বলল, দেখে নাও, এখনই সুযোগ। আর দেখার পর অবশ্যই মাশাআল্লাহ বলবে, নইলে আমার বউয়ের মুখে পিম্পল উঠবে। মেয়েটা রেগে বোম হয়ে সামনে থেকে চলে গেল। আমি আরানের দিকে তাকাতে আরান ফিক করে হেসে দিল। আমিও আরানের সাথে তাল মিলিয়ে হাসলাম। আরান আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, শোনো মিষ্টি, সব সময় হয়তো আমি তোমার আশেপাশে থাকতে পারবো না, কিন্তু তুমি কখনো দুর্বল হবে না, সব সময় শক্ত থাকবে। অপরাধ যখন করনি তখন মাথা উঁচু করে জবাব দিবে। আমি আর পরি তোমার সব কাজে সাপোর্ট করব, শুধু তুমি প্রতিবাদ করতে শেখো, প্রতিবাদী হও। আমি ওনার কথা ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, শিখে গেছি আজ থেকে। পা বাড়ালাম ক্লাসের দিকে। নিজেকে হালকা লাগছে, মনে হচ্ছে কঠিন কোনো যুদ্ধ মোকাবেলা করার প্রথম ধাপ পেরিয়ে গেলাম। উনি পরীকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিল, আমি ক্লাস করছি। আসলে ক্লাস করছি কম আর বাইরে উকি দিচ্ছি বেশি। ওদের বাপ মেয়ে কী করছে তা নিয়ে টেনশনের শেষ নেই। দুইটা ক্লাস করে বের হতেই আরান ভুরু কুঁচকে তাকে বলল, ক্লাস করেছ নাকি শুধু উকি ঝুঁকি মেরেছ? পড়া চোর সাথে ক্লাস চোর, সি মিষ্টি। আমি মুখ ফুলিয়ে বললাম, দেখুন, একদম চোর বলবেন না, মেয়েটার জন্য টেনশন হয় তাই তো উকি মেরে দেখছিলাম আর কি। উনি হেসে উঠে বলল, ঠিক আছে ঠিক আছে, এখন বলো আর কয়টা ক্লাস আছে? আর ক্লাস নেই, দুইটাই ছিল, কাল আছে, কিন্তু কাল আসবো না, ভালো লাগে না। আরান পরীকে আমার কোলে দিয়ে বলল, সেটা কাল দেখা যাবে, এখন চলো। ওনার থেকে পরীকে কোলে নিয়ে দেখি মেয়েটার মুখে হাত দিয়ে মুখ ফুলিয়ে আছে, কাঁদো কাঁদো চেহারা। বেশ বুঝতে পেরেছি 2 ঘন্টা আগে খেয়েছে আর এখন অবধি উপোস, তাই মুখ ফুলিয়েছে। আরানকে তাড়া দিয়ে বললাম, প্লিজ তাড়াতাড়ি চলুন। আরান বলল, এত তাড়া কিসের বুঝলাম না, ধীরে সুস্থে যাব, চলো যাওয়া যাক। আমার রাগ লাগলো, তাই রেগেই বললাম, না তাড়া নেই, কিন্তু আমি ক্লাসে থাকতে মেয়েটাকে খাইয়ে দিতেন, তাহলে মেয়েও মুখ ফুলিয়ে হাত খেত না আর আমিও তাড়া দিতাম না। উনি চকিত হয়ে বলল, এইটা কি বলছো? আমি কি করে? আচ্ছা সরি, আর কিছু বলবো না, তাড়াতাড়ি চলো। আমি আর রাগ কন্ট্রোল করে বড় নিঃশ্বাস ফেলে সামনে এগোলাম। উনিও আমার সাথে সাথে আসছে। আমি আর উনি গিয়ে গাড়িতে বসলাম। তখন দেখলাম আকাশ সে গাড়িটা নিয়ে গাড়ি করে কোথাও যাচ্ছে। তা দেখে আরান বলল, মিষ্টি, তোমাকে একটু বেশি শক্ত হতে হবে, আর আমি তোমাকে একেবারেই একা ছাড়তে পারবো না, তবে হ্যাঁ, এইটার শেষ করেই দেখাবো। আমি আরানের কথার প্রত্যুত্তরে কিছু বললাম না। আরান তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছে। বাড়ি পৌঁছে আরান সোফায় বসে পড়ল। আজ উনি একটু বেশি ক্লান্ত, টানা 2 ঘন্টা মেয়েটাকে রেখেছে। আমি পরীকে নিয়ে রুমে চলে আসলাম। পরীকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। দুপুরে খাবার টেবিলে বসলাম সবাই। তখন মামুনি বলল, শোন মিষ্টি, কাল ভার্সিটি যাওয়ার সময় আমাদের বাগান ঝাড়ুটা নিয়ে যাবি। ওই বদমাইশটাকে দেখলে উড়ে ধরা পেটাবি, না পারলে আমাকে কল দিবি। আমি আর রহিমা আরও 2টা ঝাড়ু নিয়ে যাব। মামুনির কথায় আমার চোখ বেরিয়ে আসার উপক্রম। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। ঝাড়ু নিয়ে ভার্সিটিতে যাব। আরান মামুনিকে সব বলে দিল। হায় খোদা, এই লোকটাকে নিয়ে আর পারি না। আমার ভাবনায় ছেদ পড়ল বাবাইয়ের কথায়। আরান, তুই কি করছিলিস তখন? বেয়াদব মেয়েটা আমার মেয়েকে কত কথা বলে গেল। রহিমা খালা জোশ নিয়ে বলল, আম্মা জান, কাল ওই বেয়াদবরে দেখলে চুল সিড্ডে দিবা, সিড্ডে একেবারে কাকের বাসা বানিয়ে দিবা। আমি অসহায় চোখে আরানের দিকে তাকাতেই দেখলাম আরান মুখ চেপে হাসছে।
আমি মামুনি আর বাবাইয়ের দিকে তাকিয়ে বললাম, তোমরা চিন্তা করো না, আমি সব সামলে নেব। আরান দাঁত বের করে হেসে বলল, আম্মু তোমার বৌমা উচিত জবাব দিতে জেনে গেছে, আর চিন্তা নেই, বাকিটা আমি সামলে নিব। নানা রকম গল্পে খাওয়া শেষ করলাম। আরান বিকেলে অফিসে চলে গেল। রাতে আরান ঘোষণা দিল, এই সপ্তাহ পুরোটাই ক্লাস করতে হবে, এরপর থেকে বেশি যাওয়ার প্রয়োজন নেই। আরানের কথায় বিরক্ত হয়ে পরীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পরদিন যথাসময়ে রেডি হয়ে আমি, পড়ি আর আরান বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। আমার মেয়েটা স্কুল কলেজ না শেষ করতে ভার্সিটি যাচ্ছে, মুস্কি এসে আদর করে বুকে জড়িয়ে ধরলাম। যথাসময়ে পৌঁছে গেলাম ভার্সিটিতে। কাল খেয়াল না করলেও আজ দেখলাম আরানকে ভার্সিটিতে সবাই চেনে। ক্লাসে গিয়ে বসতে একটা মেয়ে পাশ থেকে জিজ্ঞেস করলো, তুমি সাখাওয়াত শেখ আরানের কি হও? আমি অবাক হয়ে গেলাম, এই পিচ্চি মেয়ে নাম ধরে বলছে, তো পুরো নাম? আমি বললাম, আমি ওনার ওয়াইফ। মেয়েটা হা করে তাকিয়ে বলল, ওয়াও, তুমি তো খুব লাকি। উনি আমার বড় আপুদের ব্যাচের সব মেয়েদের দুর্বলতা। আমার রাগে গা জ্বলছে। আমি যথাসম্ভব নিজেকে সংযত রেখে বললাম, কিন্তু আফসোস, সবার দুর্বলতা এখন আমার বর। মেয়ে আহত হাসি দিয়ে বলল, ক্লাস শেষে বের হলাম, আর একটা ক্লাস বাকি আছে, কিন্তু এই 1 ঘন্টা কোনো ক্লাস নেই। বের হতে আরান সামনে এসে দাঁড়ালো। আমি আর আরান ক্যান্টিনের সামনে এসে বড় কৃষ্ণচূড়া গাছের নিচে বসলাম। আরান পরীকে আমার কোলে দিয়ে ক্যান্টিনে গেল খাবার আনার জন্য। আমি পরীর সাথে বসে বসে কথা বলছি আর হাসছি। তখন নিজের সামনে কারো উপস্থিতি টের পেলাম। মাথা উঁচু করে তাকাতেই দেখলাম সেই চেনা পরিচিত মুখ, যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। পরীকে কোলে নিয়ে উঠে দাঁড়ালাম। আজ সব কিছুর জবাব দিয়েই ছাড়ব, এইসবের ইতি টানা দরকার। আমি উঠে দাঁড়াতেই কালকের মেয়েটা আকাশের বাহু জড়িয়ে ধরে বলল, বেবি, এই মেয়েটাই। আমি দাঁত খেসে বললাম, উপস, বেবিকে কেউ দাঁড় করিয়ে রাখে? কোলে নাও বেবিকে। আকাশ দাঁত চেপে আছে। বেশ বুঝতে পারছি রেগে যাচ্ছে, এই জানোয়ারকে চিনি আমি ভালো করে। আকাশ আমার কোলে পরীকে দেখে বলল, শুনলাম বিয়ে করেছ? আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, ও গড, খবর নাও তাহলে। অবশ্য যাদের কাজ থাকে না তারা অন্যের খবরই নিবে। আকাশ দাঁতে দাঁত চেপে বলল, কথা শিখে গেছো দেখছি, তো নতুন বর শেখালো নাকি? শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললাম, নতুন বলতে কি মিন করছো? বর হয় আমার, সে এমন একজন যাকে কারো সাথে তুলনা করা যায় না, যার সাথে নিমেষে কয়েক যুগ পার করে দেয়া যায়, যা নতুন নয় আবার পুরাতন হয় না। সে আমার লাইফ লাইন। অবশ্য তুমি এইসবের কি বুঝবে, যে রোজ নিজের চাহিদা মেটাতে নতুন নতুন মেয়েদের নিয়ে বিছানায় চলে যায়? তার কাছে আর কি আশা করা যায়? আকাশ রেগে বলল, তুমি বেশি বলে ফেলছো না? আমি ভয় পাওয়ার ভান করে বললাম, উপস, খুব বেশি বলে ফেললাম। কিন্তু কি করব বলো, যে যেমন কথার যোগ্য তাকে সেগুলোই বলতে হয়। বাই দ্য ওয়ে, এইসব আমার বর শিখিয়েছে। আকাশ রেগে আমার সামনে আসতেই আরান এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, মোটেই এই কাজ করবে না, আদারওয়াইজ আমি ভুলে যাব এটা শিক্ষা অর্জনের জায়গা। আমার ওয়াইফ থেকে 10 হাত দূরে থেকে কথা বলবে। আকাশ তাচ্ছিলের সাথে বলল, আমার বাচ্চা আমার বউ নিয়ে ফুটানি। আর নিজেকে আটকে রাখতে পারলাম না। পরীকে আরানের কোলে দিয়ে আকাশের সামনে এসে দাঁড়িয়ে বললাম, কি বলেছিস, তোর বউ? তোর বাচ্চা? আকাশ বাঁকা এসে বলল, হ্যাঁ, আমার বউ আমার বাচ্চা। রেগে কলার ধরে থাপ্পড় মেরে দিলাম। আকাশ কিছু বলতে নিবে তার আগে ধাক্কা দিয়ে বললাম, তোর মতো জানোয়ারের বউ ছিলাম, এখন নেই। তোর জন্য আমার বাচ্চা আজ নেই, শুধু তোর মতো জানোয়ারের জন্য কবর দিয়ে দিয়েছি তাকে। তুই তোর বাচ্চা বলছিস কোন সাহসে? তোর মতো চরিত্রহীন লম্পট কারো বাবা হওয়ার যোগ্যতা রাখে না। আমার মেয়েটা বেঁচে থাকলেও তাকে তোর মতো জানোয়ারের সামনে কখনোই নিয়ে আসতাম না। এখন আফসোস হয় তোর মতো লম্পটকে কেন বিয়ে করেছিলাম তা নিয়ে। তোর মধ্যে শুধুমাত্র চাহিদার কামুকতা আছে, কিন্তু তাকিয়ে দেখ এই মানুষটির দিকে, যার মধ্যে কোনো নোংরা চাহিদা নেই, যার দৃষ্টিতে কখনো কামুকতা দেখিনি। কিন্তু তুই পরনারীতে এতই আসক্ত ছিলি, নিজের প্রেগনেন্ট বউকেও মারতে তোর হাত কাঁপেনি। বউ বলছিস কোন সাহসে? মনে নেই ডিভোর্স হয়ে গেছে যে? তুই এখন আমার প্রাক্তন, যার কোনো অস্তিত্ব আমার মধ্যে নেই। আমি এখন শুধু সাখাওয়াত শেখ আরানের ওয়াইফ। আকাশ রেগে আমার দিকে আসতে আরান সামনে এসে দাঁড়িয়ে বলল, আমার ওয়াইফ কি বলল শুনতে পাওনি?
এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো কি বলেছে। ও তোমার প্রাক্তন ছিল, আর এখন আমার বর্তমান আর ভবিষ্যৎ। যেই বাচ্চার কথা তুমি বলেছ তার খোঁজ নিয়েছিলে, খোঁজ নিয়ে দেখলে হয়তো জানতে সে আর পৃথিবীতে বেঁচে নেই। কেমন ভাবছিলে তুমি যে বারবার তার বউ বাচ্চাকে মৃত্যুর মুখে ঠেলে দিলে? আফসোস, তোমার মতো জানোয়ারকে আল্লাহ একটা মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য দিয়েছিল, কিন্তু আল্লাহ সেই বেহেস্তি ফুলকে নিয়ে গেছে। তুমি আসলে বাবা হওয়ার যোগ্যতা রাখো না। আর হ্যাঁ, ভুল করে আমার বউয়ের আশেপাশে আসবে না, কারণ এমন জানোয়ার আমি আমার বউয়ের আশেপাশে অ্যালাউ করি না। আকাশ রেগে আরানের দিকে এসে চোখে চোখ রেখে বলল, যাক, মেরেছে ভালোই হয়েছে, নয়তো ভবিষ্যতে না জানি অধিকার দাবি করে সম্পত্তি চেয়ে বসত। আরান রেগে গিয়ে বাম হাত দিয়ে কষে থাপ্পড় মেরে দিল। আশেপাশের সব ছেলেমেয়ে জড়ো হয়ে গেল, সবাই নীরব দর্শক। আরানের কোলে আমার পরি ছিল। পরি কেঁদে উঠতে আমি তাড়াতাড়ি পরিকে নিয়ে নিলাম। আকাশ রেগে আরানের গায়ে হাত তুলতে আরান রেগে চিৎকার করে সজোরে আকাশের পেটে লাথি মেরে দেয়। আকাশ আরানের লাথি খেয়ে নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ায় আরান আকাশকে সমানে লাথি মারছে আর চিৎকার করে বলছে, জানোয়ার, তোর বাঁচার কোনো অধিকার নেই, তোকে মেরেই ফেলবো। তোর টাকা পয়সার খুব দেমাক না, ছুটাচ্ছি তোর দেমাক। তুই বললি না ফুল মরে গেছে, ভালো হয়েছে। আসলে ভালো হয়েছে, মেয়েটা মরে গিয়ে বেঁচে গেছে। বেঁচে থাকলে তোকে দেখে প্রতি সেকেন্ডে নিজের মৃত্যু কামনা করতো জানোয়ার। তুই তোর শেষ দেখে ছাড়বো আমি। আর যদি তোকে আমি আমার বউয়ের আশেপাশে দেখি তো তোকে ততটুকু আজ বাঁচিয়ে রেখেছি তাও রাখবো না। কুকুরও তোর থেকে ভালো হয়, তোকে কুকুর বললে কুকুরের বদনাম হবে। তুই তো তার চেয়ে অধম। তোর সম্পত্তির 12টা যদি না বাজাতে পারি, আমিও সাক্ষাৎ শেখ আরান না। আরান সমানে লাথি ঘুষি মারতে লাগলো। আমি দাঁড়িয়ে দেখছি। মেয়েটা কোলে না থাকলে আজ মামুনির কথা মতো ঝাঁটা পিটা করতাম। আকাশ আধমরা হয়ে গেছে। অবাক করার ব্যাপার, আকাশের সাথে আসা সেই মেয়েটা কোথাও নেই। আরান লাথি মেরেই যাচ্ছে, আর মারলে মরে যাবে, তাই আমি আরানের পাশে গিয়ে শার্টের কোনা ধরে টানতে লাগলাম। আরান আমার দিকে তাকাতে আমি বললাম, আর মারলে মরে যাবে, ছেড়ে দিন, অনেক হয়েছে, আর না। আরান আকাশকে ছেড়ে দিয়ে আমার সামনে দাঁড়িয়ে রেগে বলল, কেন ছেড়ে দিব? তোমার মায়া হলেও আমার হচ্ছে না, একে তো খুন করে ফেলবো। উৎসুক জনতা তাকিয়ে আছে আমাদের দিকে। কেউ কেউ আকাশের জন্য আফসোস করছে, আর যারা প্রথম থেকে এখানে ছিল তারা খুশি হয়েছে। আরান আবার আকাশের দিকে যেতে আমি আরানের হাত আঁকড়ে ধরে বললাম, ওর মতো জানোয়ারকে মেরে কেন শুধু শুধু দোষ কাঁধে নিবেন? তাই বলছি ছেড়ে দিন। আমার কিন্তু মায়া হচ্ছে না, বরং ইচ্ছে করছে খুব পেটাই, কিন্তু পরিকলে তাই পারছি না। আরান আমার কথায় বড় নিঃশ্বাস নিয়ে হাত দিয়ে চুল ঠিক করে বলল, তোমার জন্য সেই সুযোগ তোলা রইল। আমার আর আরানের কথার মাঝেই ভার্সিটির প্রিন্সিপাল স্যার এলো। উনি আকাশকে দেখে কিছু বলতে নিবে, তখন চোখ গেল আরানের দিকে। তৎক্ষণাৎ আরানের কাছে এসে বলল, সাক্ষাৎ, তুমি এখানে? এইসব কি হচ্ছে? আরান প্রিন্সিপালকে সালাম দিয়ে বলল, স্যার, আপনি তো জানেন আমি আমার ওয়াইফের এডমিশন এইখানে নিয়েছি, কিন্তু এইখানে এই ছেলে আমার ওয়াইফকে বিরক্ত করছে আর একটা রিজনে হার্ট করে কথা বলছে যে আমি আপনাকে পরে বলবো। ব্যাপারটা এখানে শেষ নয়। সে আমার ওয়াইফের দিকে তেড়ে আসছে মারার জন্য, তাই ওকে মেরেছি। প্রিন্সিপাল স্যার চিন্তিত হয়ে বলল, প্রথমে ভেবেছিলাম বখাটে কেউ মারামারি করছে, কিন্তু তোমাকে দেখে অবাক লাগলো তুমি মারামারি করছো। যে কখনো ক্লাসে বা ক্লাসের বাইরে এইসব করতো না, সে আজ কাউকে বেধম মারধর করলো, তাই অবাক হলাম। বাট আই নো মাই সান, তুমি এমনি কিছু করনি। তবে ব্যাপারটা লাইটলি নিতে পারছি না। সব কিছু জেনে নিতে হবে, তারপর ব্যবস্থা করব। এই ছেলের বোঝই তো কিছু নিয়ম নীতি আছে। আরান স্যারের কথা শুনে বলল, ঠিক আছে স্যার, তবে আমার মনে হয় না আমার স্টে এখানে সেফ। তাই সব কিছু মিটমাট হয়ে গেলে আমি ভার্সিটি চেঞ্জ করিয়ে নেব। যেখানে আমার স্ত্রীর নিরাপত্তা নেই সেখানে আমি রাখবো না তাকে। প্রিন্সিপাল স্যার আরানের পিঠে হাত বুলিয়ে বলল, দেখো সাক্ষাৎ, আমি তোমার সমস্যা বুঝতে পারছি, কিন্তু আমি চাই না তুমি ভার্সিটি চেঞ্জ করাও। আমি সর্বাত্মক চেষ্টা করব তোমার স্ত্রীর নিরাপত্তা দিতে। কোনো বখাটের জন্য আমি একটা ব্রাইট স্টুডেন্ট হারাতে চাই না। তুমি আমার সাথে অফিসে চলো, আমি সব দেখছি। আমি এতক্ষণ দাঁড়িয়ে আরান আর স্যারের কথা শুনছিলাম। আরান আমার দিকে তাকিয়ে বলল, স্যার, আমার স্ত্রী অসুস্থ আর বাচ্চাও বেশ ছোট, তাই এতক্ষণ থাকা ঠিক হবে না। আপনি যদি অনুমতি দেন তো আমি ওদের বাসায় রেখে এসে আপনার সাথে পরে কথা বলতে পারি।
প্রিন্সিপাল স্যার মুচকে এসে বলল, ঠিক আছে সাখাওয়াত, তুমি এখন আসতে পারো। তবে একটা জিনিস দেখে ভালো লাগছে, তুমি এখনও নিজের দায়িত্ব পালন করতে অটল। তুমি যাও, আমি তোমার অপেক্ষা করছি। আরান মুচকি হেসে বলল, ঠিক আছে স্যার। প্রিন্সিপাল স্যার দুটো ছেলেকে দিয়ে আকাশকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলো। আমি আর আরান বাইরে যাওয়ার জন্য পা বাড়ালাম। আসার সময় শুনতে পেলাম সবাই আরানকে আর আমার নিয়ে কথা বলছে। তবে এতটুকু বুঝতে পারছি, আরান এই ভার্সিটির সবার চেনা পরিচিত মুখ ছিল, সবাই ভালো জানতো আর জানে। আরান আমাকে নিয়ে গাড়িতে বসলো। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে আরান। উস্কো খুস্কো চেহারা, এলোমেলো চুলে, বেশ ক্লান্ত দেখাচ্ছে। আমি আমার ব্যাগ থেকে পানির বোতল বের করে আরানের সামনে ধরে বললাম, আপনাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে, এই পানিটুকু খেয়ে নিন প্লিজ, হয়তো একটু ভালো লাগবে। আরান চোখ খুলে তাকালো আমার দিকে, মুচকি হেসে পানির বোতলের মুখ খুলে পানি খেয়ে নিল। পরীর দিকে তাকিয়ে বলল, মিষ্টি, মেয়েটা তখন ভয় পেয়েছিল, আমার এখন খুব টেনশন হচ্ছে, দেখো কেমন মুখ লাল করে রেখেছে। আমি আরানের কথায় পরীর দিকে তাকিয়ে দেখে আসলে মুখ লাল করে তাকিয়ে আছে। আরানের টেনশন দূর করার জন্য বললাম, কিছু হবে না, ভয় পাইনি, আপনি তো ওকে বুকে ঝরিয়ে রেখেছিলেন, বাচ্চা মানুষ গরমের মধ্যে এত চিল্লাফাল্লা শুনে কেঁদে দিয়েছে, চলুন বাড়ি যাওয়া যাক। আরান ঝুঁকে পরীকে অনেকগুলো চুমু দিয়ে তারপর গাড়ি স্টার্ট করলো। মানুষটাকে দেখে আমার বারবার মনে হয় ওনার মধ্যকার একটা গুণ, শুধু একটা গুণ যদি আকাশের মধ্যে থাকতো কতই না ভালো হতো, কিন্তু সবাই তো ভালো হয় না, আরানের মতো সবাই হয় না। আরান নিঃসন্দেহে একজন ভালো ছেলে, ভালো বন্ধু, ভালো বর আর ভালো বাবা। আমার কাছে সে সবচেয়ে নিরাপদ স্থান, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। উনি আশেপাশে থাকলে কোনো কিছুতেই ভয় লাগে না, বরং অদ্ভুতভাবে সুখ সুখ অনুভূতি হয়, জানি না কেন, তবে ভালো লাগা কাজ করে। গাড়ি থামার কারণে সকল ভাবনার রেশ কেটে ওনার দিকে তাকাতেই উনি ভুরু নাচিয়ে বলল, গাড়িতে থাকার ইচ্ছা আছে নাকি? আমি চোখ ছোট ছোট করে তাকাতেই উনি মাথা চুলকে হেসে বলল, বাড়ি চলে এসেছি ম্যাম, কিন্তু আপনার তো কোনো খবরই নেই। আমি ওনার কথায় পাত্তা না দিয়ে বললাম, শুনুন, আজ মামনিকে কিছু বলবেন না, বললে তাহলে মামনি আর খালা আমাকে পরের বার ভার্সিটিতে যাওয়ার সময় নিশ্চিত ঝাড়ু প্যাকেট করে দিবে। আরান আমার কথায় হু হা করে হেসে বলল, বলবো কি বলবো না সেটা আমি বুঝে নিব, এখন গাড়ি থেকে নামতে হবে, তুমি বসো, আমি বের হয়ে দরজা খুলে দিচ্ছি। আমরা বাড়িতে ঢুকলাম। বাবাই অফিসে গেছে। মামনি আর খালা আমাদের দেখে এগিয়ে এলো। মামনি পরীকে কোলে নিয়ে আদর করতে করতে বলল, কি ব্যাপার, আমার ছোট পাখির মুখ লাল কেন? মিষ্টি, যা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে আর পরীকে খাইয়ে দে। আরান আমার ব্যাগ সোফায় রেখে হাত পা ছড়িয়ে বসলো। আমি চোখ দিয়ে ইশারা করে বললাম কিছু যেন না বলে, কিন্তু আরান পাত্তাই দিল না। আমি পরীকে নিয়ে রুমের দিকে অগ্রসর হলাম। মা বেটি ফ্রেশ হয়ে নিলাম, পরীকে খাইয়ে অনেকগুলো চুমু দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। খিদে পেয়েছে বেশ, তাই পরীকে রেখে নিচে এলাম। আরান আগের মতোই বসে আছে দেখে ওনাকে রুমে পাঠিয়ে দিলাম ফ্রেশ হতে। খাওয়ার জন্য কিচেনে যেতে দেখলাম মামনি অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। মামনির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলাম আসলে হয়েছে কি। তখন মামনি মুখ শক্ত করে বলল, তোকে কতবার বললাম ঝাঁটা নিয়ে যেতে, ওই বদমাইশ আর বদমাশের প্রেমিকাকে ঝাঁটা পিটা করতে, কিন্তু শুনলি না। আমার তো ইচ্ছে করছে হাসপাতালে গিয়ে আধমরাটাকে পুরো মেরে দিয়ে আসি। তোর সাথে আমি যাব এইবার, যতক্ষণ না ঝাঁটা পিটা করতে পারছি ততক্ষণ মনে শান্তি হবে না। মামনির রাগ কি কম ছিল যে খালা এসে হাজির হলো। খালা রেগে গিয়ে বলল, আম্মাজান, ওই নেড়ি কুত্তারে জুতা মারো নাই কেন? আমি হইলে 2 বছর আগের ছেঁড়া চপ্পল দিয়ে পিড়াইতাম। কত বড় কলজারে হের, আমার আম্মাজানের দিকে আসে। মামনি আর খালার কথায় এতটুকু বুঝতে পারলাম, ওরা যদি ওইখানে থাকতো তো আজ আকাশকে পাতালে পাঠানো হতো। আরান কেন যে বলতে গেল, কতবার বারণ করলাম, ধুর। মামনির কাছে গিয়ে মামনিকে জড়িয়ে ধরে বললাম, মামনি, এত কিছু আর লাগবে না, তোমার ছেলে যে মার মেরেছে তাতে 2 মাস আর হসপিটাল থেকে বের হতে পারবে না, তাই এইসব নিয়ে টেনশন করতে হবে না, তুমি বরং আমাকে কিছু খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। মামনি আমার কথা অস্থির হয়ে বলল, আগে বলবি না, দেখ আমি তো ভুলে গেছি। তুই গিয়ে সব, আমি খাবার দিচ্ছি, তুই গিয়ে বস, আমি খাবার দিচ্ছি।
খালা বলল, আম্মাজান যাও, তাড়াতাড়ি গিয়ে বইসা পড়ো। আমি মামুনির গালে টুক করে চুমু দিয়ে বললাম, আমার শেরনি মামুনি, তোমার শের পুত্রেরও খিদে পেয়েছে কিন্তু। মামুনি আমার দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, এইভাবে একজন আরেকজনের খেয়াল রাখলে আমার আর কি লাগে? আমার দুইটা কলিজা ভালো থাকলেই হয়। জামা গিয়ে বস। আমি টেবিলে গিয়ে বসলাম, তখন আরানও এসে বসল। আমি আরানের দিকে তাকিয়ে কপট রাগ দেখে বললাম, মামুনি আর খালাকে বললেন কেন? যে পরিমাণে রেগেছিল জানেন? আমি তো পুরো শিওর পরের বার আমার ব্যাগে বই খাতা আর থাক বা না থাক, দুইটা ঝাঁটা অবশ্যই থাকবে। আরান আমার কথায় কিটকিটিয়ে হেসে বলল, তাহলে তো আরও ভালো। আমি কিছু বলতে নিব তার আগে মামুনি আর খালা এলো খাবার নিয়ে। এত খাবার এনেছে, চোখ বেরিয়ে আসা উপক্রম। চেয়েছি হালকা পাতলা খাবার, কিন্তু মামুনি 3 দিনের নাস্তা পানি নিয়ে এসেছে, যেন যুদ্ধ করে হয়রান হয়ে এসেছি। আরান খেতে শুরু করলো। অসহায় দৃষ্টিতে আরানের দিকে তাকিয়ে আসি, কিন্তু সে আমার দিকে না তাকিয়েই বলল, আমার দিকে অসহায় লুক নিয়ে লাভ নেই, তাকিয়ে তাড়াতাড়ি সব ফিনিশ করো, এরপর ভাত খেতে হবে সবার সাথে। আমি বুঝতে পারলাম কেউ আমাকে এখন সাহায্য করবে না, তাই খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে রুমে গেলাম, কারণ কিচেনে আমার জায়গা হয়নি। আরান বেরিয়ে পড়লো। আমার মনে হয় প্রিন্সিপালের সাথে দেখা করতে যাচ্ছে। রুমে গিয়ে আজকের কথা ভাবতে লাগলাম। কতটা নিচু মন মানসিকতা হলে জানোয়ারটা এমন কথা বলে? নিজের অংশকে কেউ এইভাবে বলতে শুনিনি। আসলে আমার ফুল মরে গিয়ে বেঁচে গেছে। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। বাবাই সব জেনে শান্ত হয়ে বলল, আরান, ওই ছেলেটির সব ডিটেলস আমাকে দিস, আর তোর সাথে কিছু কথা আছে, খাওয়া দাওয়া শেষ করে রুমে আসিস। আরান মাথা নেড়ে সম্মতি দিল। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে বসতেই পরি কেঁদে উঠল। পরীকে খাইয়ে দিয়ে শুয়ে দিতেই মামুনি আমার রুমে এলো। মামুনি আমাকে রেস্ট নিতে বলে পরীকে নিয়ে গেল সাথে করে। কেমন জানি মন খারাপ লাগছে, তাই মাকে কল দিলাম। মায়ের সাথে কথা বলতে বলতে আজকের ঘটে যাওয়া সব ঘটনা বললাম। মা শুনে কেঁদে উঠল। মাকে বুঝিয়ে শান্ত করলাম। বাবা এখনও অফিসে, তাই বাবার সাথে কথা বলা হলো না। মার সাথে কথা বলে ফোন রেখে রুমের বাইরে হাঁটা দিলাম। বুক ভারী ভারী লাগছে, তাই ধীর পায়ে বাগানের দিকে পা বাড়ালাম। শিউলি ফুল গাছতলায় এসে আমার ফুলটার সামনে বসলাম। কাঁদতে চাইছি না, কিন্তু চোখের পানি বড়ই অবাধ্য, আমার কথাই শুনছে না। আরান বলেছে আর যেন না কাঁদি, কিন্তু চোখের পানির ওপর আমার কোনো জোর নেই। হাত বাড়িয়ে ফুলের কবরের উপর থেকে পাতা সরিয়ে দিলাম। আমার মেয়েটার জন্য মন পুড়ছে। পুরো দিন নিজেকে শক্ত রাখলেও এখন বড় বেসামাল মনে হচ্ছে। ঘণ্টাখানেক বসে থাকার পর বুঝতে পারলাম এখানে থাকলে দম বন্ধ হয়ে যাবে, তাই উঠে চলে এলাম। নিজেকে ব্যস্ত রাখতে রান্নাঘরে চলে গেলাম। বিকেলের জন্য কিছু বানিয়ে রাখতে ইচ্ছে করলো, তাই কিছু নাস্তা বানাতে শুরু করলাম। এর মধ্যে খালা এসে রেগে গেল আমাকে রান্নাঘরে দেখে, কিন্তু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে চুপ করে গেল। এরপর আমার সাথে টুকটাক গল্প করতে লাগলো। আমি আর খালা মিলে অনেক নাস্তা বানিয়ে ফেললাম। এর মধ্যে পুডিং আর কাস্টার্ড ফ্রিজে রেখে দিলাম। খালা আমাকে জোর করে কিচেন থেকে বের করে সব গোছাতে লাগলো। সন্ধ্যা হয়ে গেছে। পরীকে মামুনির কাছ থেকে নিয়ে এলাম। মেয়েটাকে খাইয়ে দিতেই সে আবার ঘুমিয়ে পড়লো। আমি বারান্দায় গিয়ে গ্রিল ধরে দাঁড়ালাম। লোকে বলে রাত হতে হতে রোগ নাকি বেড়ে যায়, মনের কষ্টগুলো প্রগাঢ় হয়। আজ বুঝলাম আসলে ঠিক বলে। কেমন জানি গলা ধরে আসছে, কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে, গলা ব্যথা করছে। মনে হচ্ছে কান্না করলে হালকা লাগবে। কারো বুকে মাথা দিয়ে কাঁদতে ইচ্ছে করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। গ্রিলে মাথা ঠেকে রেখেছি, নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। এই ভর সন্ধ্যায় এইখানে কি করছো? হঠাৎ আরানের কথায় মাথা তুলে পেছনে তাকে দেখি পকেটে হাত ঢুকিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার দিকে তাকিয়ে কথাটা বলল সে। আরানকে দেখতে চোখের পানির বাঁধ ভেঙে গেল। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তেই আরান অস্থির হয়ে আমার কাছে এসে দুগালে আলতো করে হাত রেখে বলল, কি হয়েছে মিষ্টি, কাঁদছো কেন? প্লিজ কেঁদো না, আমি আছি তো। কোথায় কষ্ট হচ্ছে বলো? আরানের কথায় কিছু একটা ছিল। আমি ফুপিয়ে কেঁদে উঠতে আরান আলতো করে জড়িয়ে ধরলো। আমি আরানের বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদতে লাগলাম।
আজ যে সব উজাড় করে কাঁদতে ইচ্ছে করছে, আড়ানের শার্ট আঁকড়ে ধরে কাঁদছি। হ্যাঁ, এই মানুষটাই যেন আমার একমাত্র ঠাঁই, যার বুকে ঝাঁপিয়ে পড়ে কাদার মাঝে সুখ আছে, যেন এক টুকরো দুঃখ বিলাস তার বুকে। অনেকক্ষণ কান্না করার পর উনি আলতো হাতে আমার মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, পরীর আম্মু, আর কত কাঁদবে? দেখো এতক্ষণ কিছু বলিনি, তার মানে এই না যে আমি তোমাকে আরও কাঁদতে দিব। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে তোমার, এইবার তো থামো। দেখো মিষ্টি, আমি জানি তুমি নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করছো, কিন্তু একটা কথা বলি, শুনবে? আমি ওনার বুকে মাথা রেখে হেঁচকি তুলতে তুলতে উত্তর দিলাম, উনি আমার মাথায় বিলি কেটে দিতে দিতে বলল, আজকে যেমন নিজেকে শক্ত রেখে প্রতিবাদ করেছ, ঠিক তেমনই সবসময় করবে। কিন্তু আমি চাই দিনের শেষে তোমার দুঃখ বিলাস তোমার নিরেই হোক। তোমার চোখের পানি কেউ যেন না দেখে, তোমার চোখের পানিতে কেউ যেন দুর্বলতা খুঁজে না পায়। তোমার দুর্বলতা একান্তই আমার। আমি চাই আমার স্ত্রী, আমার বাচ্চার মা সবার সামনে মাথা তুলে বাঁচুক। তোমার সকল দুর্বলতা আমি নিংড়ে নিব, হোক না দুফোঁটা চোখের জলের শেষ ঠিকানা আমার মাঝে। ক্ষতি কি তাতে? খারাপ লাগলে আমাকে বলবে, একা লাগলে আমাকে বলবে, তখন আমি না হয় দুমুঠো সুখ, দুমুঠো পূর্ণতা এনে দিব। কষ্টগুলো গলায় দলা না পাকিয়ে আমাকে বলে হালকা হয়ে নিবে। মনে রাখবে, আমি তোমার সুসময়ের তুমি হতে চাই না, আমি তোমার দুঃসময়ের আপনিময় তুমি হতে চাই। আমি ওনার কথাগুলো শুনে স্তব্ধ হয়ে আছি। কেন উনি এত ভালো? কেন আমাকে এত বোঝে? কেন আমি তার নীড়ে সুখ খুঁজে পাই? কেন তাকে ঘিরে আমার নতুন দুনিয়া তৈরি হলো? এত সুখ, এত ভালোবাসা, এত যত্ন আমার কপালে সইবে তো? আমি ওনার বুক থেকে মাথা তুলে ওনার দিকে তাকাতেই উনি দুহাত দিয়ে আমার গাল ধরে চোখে চোখ রেখে বলল, কিছু সম্পর্ক মায়ার হয়, কিছু সম্পর্ক শ্রদ্ধার হয়, কিছু সম্পর্ক সকল ভালোবাসার ঊর্ধ্বে হয়। আমার আর তোমার সম্পর্ক ঠিক তেমনই। আমি ওনার কথায় চোখ বুজে দুফোঁটা চোখের জল বিসর্জন দিয়ে চোখ খুলে ওনার দিকে তাকিয়ে বললাম, জানেন, মেয়েদের অপেক্ষামান তুমিকে ঘিরে গড়া স্বপ্নগুলো একদিন আপনি নামক উনি এসে পূর্ণ করে দেয়। এই একটা কথা আজ খুব বেশি বিশ্বাস করতে ইচ্ছে করছে, এই একটা কথা আজ খুব বেশি মানতে ইচ্ছে করছে। আমি জানি না কেন, কিন্তু খুব বেশি বিশ্বাস করতে ইচ্ছে করছে। উনি মুচকি হেসে আমার চোখের পানি আলতো করে মুছে দিয়ে আমার কপালে কপাল ঠেকে বলল, সমস্যা কি? মেনে নাও, আমার জীবনে অনাকাঙ্ক্ষিত সব কিছুই সুন্দর হয়। আমি তা মানি, তুমিও তোমার কথাটা মেনে নাও। কিছু মুহূর্ত, কিছু ঘটনা, কিছু বাস্তবতা মেনে নিলে জীবন খুব বেশি সুন্দর হয় মিষ্টি। তোমার জীবনের গল্প আর আমার জীবনের গল্পের মাঝে ভিন্নতা খুবই কম। আমি আর তুমি খুব ভালো করে জানি মন ভাঙার যন্ত্রণাটা কেমন। তাই আমি চাই ঝরে পড়া সুখগুলো কুড়িয়ে দুজন ভাগাভাগি করে নিতে। কখনো তুমি আমায় বুঝবে, তো কখনো আমি তোমায় বুঝে নিব। না বলা কথাগুলো পড়ে নিব। কেউ তোমার ঝুলিতে সুখ এনে দিবে না মিষ্টি, বরং তোমাকেই তা কুড়িয়ে নিতে হবে। ভাঙা জিনিস জোড়া লাগালে সে জোড়া লাগানোর দাগগুলোই থেকে যায়। এখন তোমাকে ডিসাইড করতে হবে, জোড়া লাগানোর পর ফাটলগুলো দৃশ্যমান রাখবে নাকি রং তুলি দিয়ে নতুন করে সাজিয়ে দিবে। আমি ওনার কথায় চোখ খুলে তাকালাম। আজ ওনার কথায় ভালোবাসা, ভরসা, বিশ্বাস উপচে পড়ছে। তাকে ঘিরে গড়া ভালোবাসাগুলো প্রগাঢ় হচ্ছে। একরাশ ভালো লাগা বারবার ছুঁয়ে দিচ্ছে। খুব ইচ্ছে করছে সবটুকু উজাড় করে তাকে ভালোবাসতে। আমার জীবনে সে প্রথমে এলো না কেন? কেন এত দেরি করে এলো? খুব ইচ্ছে করছে ওনার কপালে ছুঁয়ে দিতে, ছুঁয়ে দিয়ে বলতে ইচ্ছে করছে, রং তুলি দিয়ে সাজিয়ে দিন, যেন আপনি ছাড়া কেউ সেই জোড়া লাগানোর দাগগুলো বুঝতে না পারে। ইচ্ছে দমিয়ে রাখতে না পেরে দু হাতে মুঠ করে রাখা শার্ট ছেড়ে দিয়ে আলতোভাবে দুহাত দিয়ে ওনার মতো করে দুগাল ধরে চোখে চোখ রেখে বললাম, সাজিয়ে দিবেন আমার রং তুলি দিয়ে, যাতে সেই দাগ আপনি ছাড়া কারো চোখে না পড়ে। আমি চাই আগের সব কিছু ভুলে যেতে। বড্ড বেশি ক্লান্ত হয়ে গেছি সব কিছুতেই। একটু বাঁচতে চাই, একটু ভালো থাকতে চাই, নিঃশ্বাস নিতে চাই প্রাণ খুলে।
আর পারছি না এইভাবে বাঁচতে, ভুলতে চাই সব, একটু হেল্প করবেন? উনি চোখ বুজে মুচকে হেসে বলল, পরাচর মেয়ে, আমি আমার বউয়ের ব্যাপার বুঝে নেব, এখন নাস্তা করতে চলো। একবার যদি নাকচ করেছো তো ঠুস ঠাস মেরে দিয়ে বুঝিয়ে দেব আমি তোমার বড়। ওনার কথা আমি ফিক করে হেসে দিলাম। উনি আমাকে ছেড়ে দূরে দাঁড়িয়ে মাথা চুলকে মুচকি হেসে বারান্দা থেকে চলে গেল। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে তপ্ত নিঃশ্বাস ফেললাম। কেন জানি মনে হচ্ছে মনের মধ্যে জমে থাকা একটা কষ্টের ছিটে ফোঁটাও নেই। আসলেই ঠিক, ওনার নীড়েই আমার কষ্টের সমাপ্তি লেখা। আমার ভাবনার মাঝে উনি ডেকে বলল, মিষ্টি, তোমার দস্যিমে উঠে গেছে, দেখো মুখ বানাচ্ছে, এখনই কেঁদে ভাসাবে। আমি ওনার কথায় মুচকি হেসে রুমে চলে এলাম। আসলেই তো, মেয়ে আমার উঠে গিয়ে কাঁদো কাঁদো মুখ করে আছে। আমি পরীকে কোলে নিতে উনি রুমের বাইরে চলে গেল। আমি পরীকে খাইয়ে দিয়ে পরীকে রেখে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে নিলাম। কান্নার ফলে চোখ মুখ লাল হয়ে আছে। একটু পর পরীকে নিয়ে ডাইনিং স্পেসে গেলাম। নাস্তা সেরে অনেকক্ষণ গল্প করলাম। আরানের দিকে তাকাতে কেমন জানি লজ্জা লাগছে। ওনাকে জড়িয়ে ধরেছিলাম অনেকক্ষণ, ভাবতেই কেমন জানি লজ্জায় ডুবে যেতে ইচ্ছে করছে। উনি আমার দিকে তাকিয়ে আছে, তা আমি বেশ বুঝতে পেরেছি। ওনার চোখে হাজারো মায়া ভিড় করা, যে মায়ার চোরাবালিতে আমি অলরেডি ফেসে গেছি। বিয়ের পর থেকে অদ্ভুত মায়া বসে গেছে। হঠাৎ মামুনির কথায় চিন্তার রেশ কেটে গেল। মিষ্টি, আজ পড়তে বসবি না? পরীকে আমার কাছে দিয়ে পড়তে বস গিয়ে। মামুনির কথায় মুখ ফুলিয়ে মামুনির দিকে তাকাতে আরহান বলে উঠল, কাকে কি বলছো আম্মু? তুমি জানো তোমার গুণধর বৌমা আস্ত একটা পড়াচুন্নি। দেখো পড়ার কথা বলাতে কেমন মুখ ফুলিয়ে গেছে। আরানের কথায় লজ্জা উবে গেল, রাগ লাগছে এবার। তাই কপট রাগ দেখে বললাম, ভালো করেছি। আমি কি করব? পড়তে বসলে আমার ঘুম আসে, তাই একদম পড়াচোর বলবেন না। আমি পড়াচুন্নি হলে আপনি পড়াচুন্নির জামাই। আমার কথায় আরান মুখ টিপে হাসছে। খালা জোরে হেসে উঠল, মামুনিও তাই করলো। আমি সবার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি আসলে হাসছে কেন। পরে বাবাই হেসে উঠে বলল, আরান তুই সুন্নির বর, তাই আমার মেয়েটাকে একদম চুন্নি বলবি না। আমি আমার কথার মানে বুঝতে পেরে লজ্জায় সিটে যাচ্ছি। কি বলে ফেললাম তো সবার সামনে, হায় আল্লাহ। বাবাই আমার মাথায় হাত বুলিয়ে বলল, মিষ্টি মা, তোকে চাঞ্চল্যতায় মানায়, তাই সবসময় হাসি খুশি থাকবি, দুষ্টুমি করবি। আর আমাদের বদ ছেলে তোকে বেশি জ্বালালে আমাকে বলবি, ওর কান ছিঁড়ে আমি কাকের বাসায় রেখে আসব। বাবাইয়ের কথায় আমি হেসে উঠলাম। মাউনি বলল, তোর বাবাই যা বলেছে তাই করবি, আমিও পেটাবো ওকে ধরে। আরান মুখ ফুলিয়ে বলল, খালা তুমি কিন্তু আমার দলে, দেখো কেউ আমাকে ভালোবাসে না। খালা হেসে বলল, ঠিক আছে আব্বাজান, আমি এমনি তোর দলে আছি, কিন্তু ভিতরে ভিতরে আমি সবার আম্মাজানের দলে। খালার কথায় আমরা জোরে হেসে উঠলাম। আরান মুখ ফুলে আর থাকতে পারলো না, সে হেসে উঠল। এইভাবে আড্ডার মাঝে তার বাড়তে লাগলো। রাতের খাবার খেয়ে নিয়ে চলে গেলাম রুমে। পরীকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে শুয়ে পড়লাম। মন হালকা হয়, ঘুম এসে ভর করেছে চোখের পাতায়। আমিও তলিয়ে গেলাম ঘুমের দেশে। আজ যে সকালটা নতুন লাগছে, ফুরফুরে মেজাজ, তাই পরীকে নিয়ে বাগান থেকে ঘুরে আসলাম। নাস্তা শেষ করতেই আরান হুকুম জারি করলো ভার্সিটিতে যেতে। মামুনির পিছে ঘুরেও সুবিধা করতে পারলাম না, তাই বাধ্য হয়ে রেডি হয়ে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে পৌঁছাতেই প্রিন্সিপাল স্যারের সাথে দেখা। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলল, তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে মা, আমি নিজের মেয়ের মতো করে সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। আমি স্যারের দিকে হা করে তাকিয়ে আছি। মাথা নিচু করে বললাম, ঠিক আছে স্যার। আরান পরীকে আমার কোল থেকে নিয়ে আমাকে ক্লাসে পাঠিয়ে দিল। সবাই আমার সাথে আজ এসে কথা বলছে, তবে ব্যাপারটাই বুঝতে পারলাম না, তাই মাথায় এত প্রেশার দিলাম না। পরপর 3টে ক্লাস হলো। মনে মনে প্রতিজ্ঞা করলাম আর বসবো না, ঘরেই পড়ব। ক্লাস থেকে বের হতেই দেখলাম আরান পরীকে নিয়ে হাঁটছে আর পরী কান্না করছে। আমি দৌড়ে গিয়ে ব্যাগ নিচে রেখে পরীকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরলাম। 3 ঘন্টা আমাকে ছাড়া ছিল। ক্লাস কিভাবে করেছি তা আমি জানি, তাই দেরি না করি তাড়াহুড়ো করে আরান সহ বেরিয়ে এলাম ভার্সিটি থেকে। গাড়িতে বসার পর আরান ড্রাইভ করতে লাগলো, কিন্তু পরী কান্না থামাচ্ছে না। তাই আরানের দিকে অসহায় দৃষ্টিতে তাকাতেই সে জনমানবহীন রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বের হয়ে দরজা খুলে দিল।
আমি নামতেই পেছনের সিটের দরজা খুলে দিল। আমি বুঝতে পেরে পেছনের সিটে পরীকে নিয়ে বসলাম। উনি রোডের পাশের সাইডে গিয়ে জানালার পাশে উল্টো ঘুরে দাঁড়ালো। আমি মুচকি হেসে পরীকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়লাম। মেয়েটা খিদের চোটে কেঁদেই যাচ্ছে। 3টা ঘন্টা মাকে দেখতে পায়নি সে। আজ 5 দিন ভার্সিটি যাই না বলতে আমি যাব না বলে পণ করেছি। আরানকে সোজাসুজি বলে দিয়েছে বাড়িতে পড়বো, শুধু পরীক্ষা ভার্সিটিতে গিয়ে দেব। আরান আমার জেদের সাথে পেরে ওঠেনি, তাই হাল ছেড়ে দিয়েছে। এখন অফিস থেকে সন্ধ্যায় চলে আসে, বাকি সব কাজ তার পিয়ে দেখে। সন্ধ্যায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে আমাকে পড়ায়, কারণ সে দায়িত্ব নিয়েছে আমাকে পড়ানোর। মামনি ওই সময় পরীক্ষা রাখে। পুরো দিন শাশুড়ি বউ মিলে রান্নার কাজগুলো করে নেই। খালা তখন আমার পুচকি পরীক্ষা রাখে। আমাদের কাজ শেষে খালা ধোয়া মোছা করে সব গুছিয়ে রাখে। বিকালে মামনি, আমি, পড়ি আর খালা মিলে বাগানে হাঁটাহাঁটি করি। মামনি ওই দিন বলেছিল আমাদের সম্পর্ক যেন কোনো বান্ধবী থেকে কম না হয়। আসলেই তাই, আমি আর মামনি প্রায় এখন বান্ধবীর মতো। সবার কপালে হয়তো এমন হয় না, কিংবা কেউ কেউ নিজের কপালটাই পুড়িয়ে দেয়। আর বাবাইয়ের শখ ছিল তার মেয়ে থাকলে বাবাই রোজ তার জন্য চকলেট কিনে আনবে। এর মধ্যে আমি চকলেট পাগলি, ফ্রিজ থেকে চকলেট নিয়ে খেতে বাবাই দেখছিল, তাই এখন রোজ দোকান থেকে আমার জন্য চকলেট কিনে আনে। এখন মনে হয় জীবনটা আসলে সুন্দর। সৃষ্টিকর্তা খুব যত্ন করে আমার জীবনের এই অংশের গল্পটা লিখেছে। কে জানতো আমার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যেখানে আমি ভালো থাকব। কে জানতো যেখানে রোজ মৃত্যু কামনা করতাম সেখানে আমার বাঁচার ইচ্ছে প্রগাঢ় হবে। সকাল বিকাল দুবেলা মা বাবার সাথে রোজ কথা হয়। আমার থেকে নাতনির চিন্তা বেশি, তাদের ভালোবাসা আসলেই ভালো লাগে। সন্ধ্যায় পরীকে শুয়ে জামা কাপড় চেঞ্জ করে দিচ্ছি। সব নষ্ট করে ফেলেছে। ডাইপার পরানোর মতো শক্ত সামর্থ্য হয় নাই, তাই কাঁথা দিয়ে রাখতে হয়। বারবার চেঞ্জ করে কুল কিনারা পাওয়া যায় না। তবে আমার মেয়েটা প্রচণ্ড রকমের লক্ষ্মী, ভেজাল করে কম। চেঞ্জ করে দিয়ে মামনির কাছে দিয়ে রুমে আসলাম। বসে বসে নিজের চুল ছেড়ছি। আসলে চুল আঁচড়াতে চেষ্টা করছি। মা চুল বেঁধে দিত প্রেগন্যান্সির সময়, মা না পারলে বাবা বেঁধে দিত। কোমর সমান চুলগুলো কনসিভ করার পর কোমর ছাড়িয়েছে, এখন প্রায় হাঁটুর কাছাকাছি। এ বাড়িতে আসার পর চুল আঁচড়েছি মনে হয় 5 থেকে 6 বার, তাও 2 দিনে একবার খোপা করে ঘোমটা দিয়ে রাখি। কিন্তু আজ আর পারছি না, মাথা ভারী হয়ে আছে। রাগে দুঃখে চোখ টলটল করছে। ডিসাইড করে নিয়েছি চুল ছোট করে ফেলবো। চুলের মধ্যে যখন চিরুনি অভিযান চালাচ্ছি তখন মায়ের কল এলো। মাকে চুল কাটার কথা বলতে বলল, খবরদার চুলে কেসি লাগাবি, মেরে গাল ফাটিয়ে দেব। চুল হচ্ছে নারীর আসল সৌন্দর্য, একদম কাটবি না। রেগে বললাম, না কাটলে কি করব? আমি মোটে আঁচড়াতে পারি না, মাথা ভারী হয়েছে, আমি কাটবই। তোমাকে জানানোর ছিল তাই জানালাম। মা রেগে বলল, তুই চুল কেটে দেখ শুধু, বেয়াদব কোথাকার, দিন দিন বেয়াদব হচ্ছিস। তুই চুল কাট, এরপর আমি তোকে টাকলা করে দিব। আমার রাগ সপ্তম আসমানে উঠল, তাই ফোন কেটে বিছানায় ছুঁড়ে মারতে দেখলাম আরান হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তা দেখে আমি তাড়াতাড়ি চুলে খোঁপা করে ঘোমটা টেনে দিলাম। ভয়ে ভয়ে আসি, রেগে মোবাইল ছুঁড়ে মেরেছি, কিছু বলবে না তো? মাথায় নিচু করে বললাম, আপনি কখন আসলেন? আরান আমার সামনে এসে দাঁড়ালো। তা দেখে আমি মাথা তুলে তাকালাম তার দিকে। উনি ভারী কণ্ঠে বলল, যখন তুমি চুল কাটা নিয়ে মামনির সাথে ভেজাল করছো তখন। আমি মাথা নিচু করে ফেললাম। আসলে অনেক রুড হয়ে গেছিলাম। উনি আমার পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, লজ্জা নারীর ভূষণ আর চুল নারীর সৌন্দর্য। চুল কাটা উচিত না, এতে গুনাহ হয়। তুমি চুল কাটার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দাও। আমি ঘাড় ঘুরি ওনার দিকে তাকাতে উনি বলল, আসার পর থেকে আমি তোমার চুল পুরো দেখিনি, তাই বলতেও পারবো না কতটুকু লম্বা। বুঝতেও পারিনি তোমার চুল বাঁধতে যে সমস্যা হয়, এখন যেহেতু জানি তাই হেল্প করতে পারবো। ওনার হেল্পারের কথা শুনে চমকিত হয়ে ওনার দিকে তাকালাম। মনে মনে ভাবছি, আঁচড়াবে নাকি সিরে টাক করে দিবে। মিষ্টি, এইবার থেকে কথা বলার সময় আকপিস অবশ্যই দেখবি, তা না হলে আজ চুল ছেঁড়ার অফার দিচ্ছে, কাল হয়তো কান ছিঁড়ে দিবে। কল্পনা জল্পনা করে জোরপূর্বক হেসে ওনাকে বললাম, না সমস্যা নেই, আমি পারবো, আপনার হেল্পের প্রয়োজন নেই এ ব্যাপারে। উনি আমার কাছে এসে হাত ধরে টেনে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে দিলেন। আমি হঠাৎ তার
কাজে বেকুল হয়ে বনে গেলাম। উনি ড্রয়ার থেকে ঘেটে দুটো চিরুনি বের করলেন। আমি তাকিয়ে বোঝার চেষ্টা করছি আসলে চাইছে কি, চুল ঠিক করবে নাকি চুলের 14 গোষ্ঠী উদ্ধার করবে। উনি চিরুনি রেখে আমার মাথা থেকে ঘুমটা সরালেন। ওনার এহেন কাণ্ডে আমি কেঁপে উঠলাম। উনি আলতো হাতে খোঁপা খুলতে খুলতে বলল, আমি তোমার চুল দেখলে কোনো সমস্যা হবে না, বাইরের লোক দেখলে সমস্যা হবে। আমি মাথা নিচু করে বললাম উনি আমার চুলগুলো ছেড়ে দিয়ে বলল, মাশাআল্লাহ মিষ্টি, তোমার চুল তো খুব সুন্দর, খুব বড়, এতদিন দেখিনি কেন? আমি আয়নায় ওনার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বললাম, আমি খোপা করে ঘোমটা দিয়ে রাখতাম, তাই দেখেননি। উনি আয়নায় আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, রুমে চুল খোলা রেখে সমস্যা নেই, শুধু বাইরে যাওয়ার সময় বেঁধে ফেললে ঠিক আছে। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। আর উনি একটা চিরুনি দিয়ে আলতোভাবে চুলের জট খুলছে। আমি তো ভেবেছিলাম টেনে টেনে উঠিয়ে ফেলবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে চুল আশ্রে সুন্দর করে বেনি করে দিল। চিরুনি গুছিয়ে রাখতে রাখতে বলল, প্রতি রাতে ঘুমানোর সময় বেনি করে দিব যাতে চুলে জট না হয়। আর হ্যাঁ, যেহেতু চুল আশ্রে গুছিয়ে বেঁধে দেওয়ার লোক আছে, তাই চুল কাটার প্রশ্নে আসে না, ভুলেও চুলে কেঁচি লাগাবা না, বুঝলে? আমি ওনার দিকে তাকিয়ে আসছি এক দৃষ্টিতে। সে মায়া ছিল প্রথমে, এখন লোকটা দিন দিন আমার বোধ অভ্যাসে পরিণত হচ্ছে। আমার উত্তর না পেয়ে বেনি ধরে ঝাঁকে বলল, হারানোর বিজ্ঞপ্তি দিব নাকি? যেভাবে হারিয়ে গেছে তুমি। ওনার কথায় হুঁশ ফিরল ভাই। তাড়াতাড়ি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। উনি আমার কথায় ঘর কাঁপিয়ে হেসে ওয়াশরুমে চলে গেল। আর আমি আগাগোড়া বুঝতে না পেরে ফ্যাল করে তাকিয়ে আসছি তার দিকে। সময় থেমে থাকে না, সময় নদীর মতো বহমান। ছোটবেলা থেকেই একটা কথা শুনতাম, নদীর একুল ভাঙে তো অকুল গড়ে। আমার বেলায়ও তাই হয়েছে। নরবরে খুঁটির ঘরটা নদীর ওই কূলেই ছিল যে ভেঙে গেছে, এখন এই কূলে সংসার পেতেছি। 2 মাস হয়ে গেল ওই দিনের পর থেকে আকাশকে আর দেখিনি, না দেখেছি তার সেই প্রেমিকাকে। আরানো আর ওইসব কথা তোলেনি। পড়ালেখা আর সংসার দুটোই ভালো চলছে। পড়ি এখন শব্দ করে হাসবেই বা না কেন? আমার পুঁচকির 3 মাস শেষ হয়েছে। এখন চেহারায় মায়া উপচে পড়ছে, নাম ধরে ডাকলেই তাকিয়ে হেসে উঠি। পড়ি পুরাই তার বাবার কার্বন কপি। মামুনি বাবাই তাদের নাতনিকে এখন চোখে হারায়। মা বাবা অনেকবার পরীকে দেখে গেছে। আরানের সাথে আমার সম্পর্ক এখন বন্ধুর মতো, কিন্তু তাও কিছু জড়তা থেকে যায়। তার জন্য আমার অনুভূতিগুলো তীব্রভাবে কাজ করে, তাই হয়তো এই জড়তা। অনেকদিন বাড়ির বাইরে যাওয়া হয় না, তাই আরান বলেছে আজ বাইরে ঘুরতে দিয়ে যাবে। বিকেলে আমাকে আর পরীকে তৈরি হয়ে থাকতে বলেছে। বিকেলে আমি পরীকে সুন্দর করে রেডি করে দিলাম। পরীকে এত সুন্দর লাগছে যে কানের পিছনে কালো টিকা লাগিয়ে মামনির কোলে দিয়ে আসলাম। আমি রেডি হতে যাব, তখন আরান কল দিল। কল রিসিভ করতেই বললাম, মিষ্টি, আলমিরার লেফট সাইডে একটা প্যাকেট রাখা আছে, এটা খুলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। আমার কথা না শুনেই ফট করে কল কেটে দিল। যা বাবা, কত ঢং। আমি আলমিরা থেকে প্যাকেটটা বের করে খুলে হা হয়ে তাকিয়ে রইলাম। প্যাকেটের মধ্যে একটা কলাপাতা রঙের সুতি জামদানি শাড়ি রাখা। শাড়িটা বেশ সুন্দর। বললেই হতো শাড়িটা পরে এসো। তা কেন বলবে? তার কথা আমাকে বুঝে নিতে হবে। তাই ফটাফট শাড়ি পরে রেডি হয়ে নিলাম। চুলে খোপা করে, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, ব্যাস এতেই তৈরি। রেডি হয়ে নিচে নেমে মামনির কাছে যেতে মামনির চোখের নিচ থেকে কাজল নিয়ে কানের পিছনে লাগিয়ে বলল, মাশাআল্লাহ, কারো যেন নজর না লাগে আমার মেয়ের ওপর। আমি মুচকি হেসে পরীকে কোলে নিয়ে মামনির কাছ থেকে বিদায় নিলাম। বাইরে বের হতেই দেখলাম আরান কলাপাতা রঙের পাঞ্জাবি পরে গাড়ির সাথে হেলান দিয়ে মোবাইলের দিকে তাকিয়ে আছে। লোকটাকে বরাবরের মতোই ভালো লাগছে। সিল্কি চুলগুলো কপাল ছুঁয়ে দিচ্ছে। কে বলবে তার একটা বাচ্চা আছে। দেখতে দিব্যি ভার্সিটি পড়ুয়া মনে হয়। মাঝে মাঝে হিংসা হয়, কেন উনি এত সুন্দর, কেউ যদি নিয়ে যায় তখন আমার কি হবে? তাকে ছাড়া নিজেকে কল্পনা করতেও কষ্ট হয় এখন। হয়তো ভালোবাসি বলে, জানা নেই। উত্তর শুধু প্রশ্নের ছড়াছড়ি। পরীকে কোলে নিয়ে আরানের পাশে দাঁড়ালাম। উনি মাথা তুলে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, খুব সুন্দর লাগছে আমার পরীর আম্মু। পরীকে ওনার কথায় বেশ লজ্জা পেলাম। লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। গাড়িতে উঠে বসলাম। আরান ড্রাইভ করতে লাগলো।
গাড়ি চলছে আপন গতিতে। প্রায় আধা ঘন্টা পর গাড়ি থামলো একটা পার্কের সামনে। আরান গাড়ি থেকে নেমে আমার পাশের দরজা খুলে দিল। আমি পরীকে নিয়ে বাইরে বের হলাম। আরান আমাকে দাঁড়াতে বলে সে গাড়ি পার্ক করতে গেল। আমি ঘাড় ঘুরিয়ে আশপাশে দেখতে লাগলাম। হুট করে চোখে পড়লো এক জায়গায় যেখানে একটা লোক হুইল চেয়ারে বসে আছে। কেমন জানি চেনা চেনা লাগছে। একটু সামনে গিয়ে এগিয়ে যেতেই থমকে দাঁড়ালাম আর নিজের চোখকে বিশ্বাস করতে ব্যস্ত হয়ে পড়লাম। এটা আকাশ নয়, এটা অন্য কেউ। আমি আর সামনে পা বাড়াতেই আরান এসে আমার পাশে দাঁড়ালো। আমি আরানের দিকে তাকিয়ে তাকে সামনের দিকে ইশারা করলাম। আমার দেখানোর দিকে তাকালো, চকিত হয়ে বলল, নিশ্চয়ই এটা আকাশ না? আমি দৃষ্টি স্থির করে তাকে বললাম, এটা আকাশ। আমি আর আরান পা বাড়িয়ে সামনে এগিয়ে গেলাম। হুইল চেয়ারে জড়সড় হয়ে বসে আছে আকাশ। চেহারা সেই তেজটা এখন আর নেই। চেহারার মধ্যে ক্লান্তি, অবসাদ আর অসহায়ত্ব ফুটে উঠেছে। বয়সের তুলনায় বেশি বয়স্ক লাগছে মাসখানেক আগের। এখনকার কোনো মিল নেই। আমি আর আরান সামনে দাঁড়াতে আকাশ চোখ তুলে তাকালো। তার চোখ ছলছল করছে। আরান হাঁটু গেড়ে বসে অস্থির হয়ে বলল, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে আকাশ? আমি তাকিয়ে আছি, কিছু বলছি না। আসলে বলার ইচ্ছে নেই। মুখোমুখি বসে আছে আমার অতীত আর বর্তমান। আমি অতীতটাকে ভুলতে পারিনি ঠিকই, কিন্তু বর্তমানটাকে আঁকড়ে ধরে বাঁচতে শিখে গেছে। অতীতের স্মৃতিগুলো এখন আর কষ্ট দেয় না, কারণ বর্তমান আমাকে হাসতে শিখিয়েছে, বাঁচতে শিখিয়েছে। আকাশ মলিন হেসে বলল, পাপের প্রায়শ্চিত্ত করছি বলে ভুল হবে, প্রায়শ্চিত্ত হচ্ছে। আমি নির্বাক হয়ে তাকিয়ে আছি। নিজের অনুভূতিগুলো কাজ করছে না, না কষ্ট হচ্ছে না ভালো লাগছে। আরান আবার জিজ্ঞেস করলো, মানে কি বলছো এইসব? তুমি এই অবস্থায় এখানে কেন? আর তোমাকে আমি ওই দিনের পর থেকে প্রায় সপ্তাহখানেক বাদে হাসপাতালে দেখতে গিয়েছিলাম, কিন্তু পাইনি। কোথায় গিয়েছিলে? আমি আরানের কথায় চমকে উঠলাম। আরান আকাশকে খুঁজেছে, কিন্তু কেন? আমার চিন্তা ভাবনা রেশ কাটলো আকাশের কথায়। আকাশের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আকাশ দুহাত দিয়ে চোখ মুছে বলল, হাসপাতালে ভর্তি হওয়ার 4 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পাই। আসলে একটু সুস্থ বোধ করছিলাম। তার থেকে বড় কথা, রাগ আর জেদ চেপে বসেছিল, তাই অসুস্থতা কাবু করতে পারেনি। হাসপাতালে ডিসাইড করেছিলাম যে করে হোক তোমাদের ক্ষতি করবো, তাই জেদ ধরে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ি। আরান আর আমি একজন আরেকজনের মুখ চাওয়াচাই করছি। বেশ অবাক হলাম আকাশ আমাদের ক্ষতি করতে চাইছিল শুনে। আরান বলল, আমাদের ক্ষতি করতে চেয়েছিল। আকাশ তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আমার ওয়াইফ রথিকে তো মেবি চেনো তোমরা। আরান চোখ কুঁচকে তাকে বলল, তোমার ওয়াইফ? আকাশ অম্লান হেসে বলল, হ্যাঁ ওয়াইফ। যে মেয়েটার সাথে আমাকে ওই দিন দেখেছিলে, সে আমার ওয়াইফই ছিল। আমি আর আরান অবাক হয়ে গেলাম। মেয়েটা আকাশের ওয়াইফ? আকাশ বলল, রথি আমার কথা অনুযায়ী আমাকে হাসপাতাল থেকে রিলিজ করায়। আমরা হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে উঠি আর ফার্ম হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। গাড়িতে বসে তোমাদের বিরুদ্ধে প্ল্যান করতে শুরু করি। গাড়ি যখন হাইওয়ে ক্রস করছিল, তখন একটা বড় ভ্যান গাড়ির সাথে বাজেভাবে ধাক্কা লেগে বিকট শব্দ হয়। ভীষণ কষ্টের মাঝে চোখ বন্ধ হয়ে আসে। যখন চোখ খুলি তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করি। পাশে মাকে দেখতে পাই, সাথে বাবাও ছিল। মা অনেক খুশি আমার জ্ঞান ফিরেছে দেখে। টানা 10 দিন হাসপাতালে বেডে অচেতন অবস্থায় ছিলাম। রথিকে খুঁজলাম, কিন্তু কোথাও রথিকে দেখলাম না। আমি উঠতে যাব তখন ডাক্তার আমাকে উঠতে মানা করে, কিন্তু তাও উঠতে যাই, কিন্তু নিজের পা নাড়াতে পারছি না। পায়ের দিকে হাত বাড়াতে বুঝতে পারলাম শুধু পা নাড়ানোর ক্ষমতা নয়, পুরো একটা পাই হারিয়ে ফেললাম। চিৎকার করে কেঁদেছিলাম তখন। পরে জানতে পারলাম আমাদের ড্রাইভার অ্যাক্সিডেন্টের পরপরই মারা যায়। রথির কথা জানতে পারলাম। রথির খুব একটা বেশি ক্ষতি হয়নি, তার পায়ে আর হাতে চোট লাগে, মাথা ফেটে যায়। রথির কথা শোনার পর অস্থির হয়ে যায় একটু দেখতে, কিন্তু মা জানে রথি আমার অবস্থা দেখে আমাকে ছেড়ে চলে গেছে। পুরো পৃথিবী থমকে গেছে তখন। কষ্টে বুক চৌচির হয়ে গেছে। নিজের দোষে নিজেই শেষ হয়ে গেলাম। বলে না, পাপ বাপকেও ছাড়ে না, আমার বেলাও তাই হয়েছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। কথা বলার শক্তি হারিয়ে ফেললাম মনে হয়। আরান অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ নিজের চোখের পানি মুছে মুছকে এসে বলল, জানো আমি কম পাপ করিনি। আমি আমার নিজের বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিলাম আর তার মৃত্যুতে বেশ খুশি হয়েছিলাম। পৃথিবীতে আসার আগে মৃত্যু কামনা করে ক্ষান্ত হয়নি, বরং অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারতেও দ্বিধাবোধ করিনি। কিন্তু দেখো ভাগ্যের পরিহাসে, যে পা দিয়ে দুইবার আঘাত করেছি সেই পাটাই নেই এখন। স্ত্রী সীমাহীন ভালোবাসার পরও তাকে
দূরে ঠেলে দিয়ে পরনারীতে আসক্ত হয়েছিলাম। কিন্তু সেই ভালোবাসা ঠুকরিয়ে যাকে ভালোবেসেছিলাম সে আমার বিপদে আমার দুর্বলতা দেখে ছেড়ে চলে যায়। সব দিক থেকে নিঃস্ব হয়ে গেলাম। লোকে ঠিকই বলে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেই পড়ে। আমি তোমাদের সুখ ছিনিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু আমার সুখটাই চলে গেল। এখন অপরাধ বোধ আমাকে কুকড়ে কুকড়ে খাচ্ছে। পারলে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও এই অধমকে, বলে আকাশ কাঁদতে লাগলো। আর নিজের চোখের পানি মুছে মুছকে এসে বলল, কখনো কারো অনিষ্ট করতে যেও না আকাশ, আল্লাহর গায়েও সহ্য হয় না এইসব। আজ তোমার ওপর আমার কোনো রাগ, কোনো অভিযোগ নেই। আমি আমার পক্ষ থেকে ক্ষমা করে দিলাম তোমায়। আকাশ আমার দিকে তাকিয়ে বলল, মিষ্টি, তুমি আমাকে ক্ষমা করে দেবে প্লিজ, না হলে মরেও শান্তি পাবো না। আমি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছি। আরান উঠে আমার সামনে দাঁড়িয়ে বলল, ক্ষমা মহৎ গুণ মিষ্টি, আমি তোমাকে ফোর্স করব না, কিন্তু একটা কথা বলতে পারি। নিজের ভুল যে বুঝতে পেরে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া উত্তম। সেও কিন্তু কম শাস্তি পায়নি। ক্ষমা না করলে তুমি সে আগের জায়গায় পড়ে থাকবে, আর ক্ষমা না করলে এমন তো নয় তুমি তোমার হারিয়ে যাওয়া জিনিস পেয়ে যাবে। কিন্তু একবার ক্ষমা করে দেখো, হয়তো সামনে এগোতে পারবে, পিছুটান থাকবে না। আমার মনে হয় সে তার প্রাপ্য শাস্তি পেয়ে গেছে, তবে বাকিটা তুমি বোঝো। চাইলে ক্ষমা করতে পারো। আমি আরানের কথা শুনে বুঝতে পারলাম আসলেই তো আরান ঠিক বলেছে। সে হয়তো তার প্রাপ্য শাস্তি পেয়েছে। তাকে ক্ষমা করে দেওয়া উত্তম হবে। তার শাস্তি আল্লাহ তাকে নিজ হাতে দিয়েছে। এই গল্পটা কেমন লাগছে আপনাদের কমেন্টে জানান। এই গল্পের পরবর্তী পার্ট কালকে এই সময় আপলোড করা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আর একটা কথা, অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, খুব কষ্ট লাগে আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।